দ্য মিস্টিক বং ক্লাসিক্সে আজকে শুনছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথের আবার পৈতে ধারণ। মূল গল্পের নাম এবং কিছু অংশ গল্পের নাটকীকরণের জন্য পরিবর্তন করা হয়েছে। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কিংবদন্তি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র। তিনি 15ই অক্টোবর 1947 সালে কলকাতার শহরতলি ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন। তিনি কাল নিরবধি, সপ্তশিরি আলো ও কক্ষপথের মতো ইত্যাদি অসংখ্য ছোট গল্প ও উপন্যাস রচনা করে গেছেন। শুনছেন তারানাথের আবার পৈতে ধারণ। বাইরে সন্ধে ঘনিয়ে আসছে। মটলেনের একটু ভেতর দিকেই তারানাথের বাড়ি। এখান থেকে বড় রাস্তার কোলাহল আর গাড়ি ঘোড়ার শব্দ খুব আবছাভাবে শোনা যায়। কলকাতার পুরনো গৃহস্থপাড়ায় দিন যাপনের যে একটা আলাদা মেজাজ রয়েছে, তা এখানে এসে বেশ স্পষ্টভাবেই উপলব্ধি করতে পারলাম। তারানাথ বলল, কি হে ছোকরা, আর একটু চা বলি? কি বলো? বললাম, বেশ তো, বলুন না। ততক্ষণ আমি বরং গলির মোড় থেকে গরম তেলে ভাজা নিয়ে আসি। তেলে ভাজা আর চা একসঙ্গে না হলে আবার কিসের আড্ডা? আরে না না, কেন আবার ওসব ঝামেলা? তারানাথের আপত্তিতে কর্ণপাত না করে বেরিয়ে গেলাম। একটু বাদেই বেশ বড় মাপের শালপাতার চাঙড়ি হাতে নিয়ে ফিরে আসলাম। কি হে, এত সব কি এনেছো? একেবারে সদ্য ভাজা বেগুনি, ঝালবড়া আর মোচার চপ। কিছু আমাদের জন্য রেখে বাকি ভেতরে পাঠিয়ে দিন। চারি চা নিয়ে এলো। আমরা বেগুনিতে কামড় দিয়ে গল্পের আশায় উৎসুকভাবে তারানাথের দিকে তাকালাম। তারানাথ চোখ বন্ধ করে কিছু যেন একটা ভেবে নিল, তারপর বলতে শুরু করলো। তোমাদের বলেছি বোধহয়, আমার তন্ত্রদীক্ষা হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। গলায় পদ্মবীজের মালা পরে গুরু যখন বীর্যাহমের পূর্ণাহুতি দিলেন, তখন আকাশে গ্রহণগ্রস্ত সূর্য তাম্রভ চাকার মতো বিবর্ণ আর ম্লান দেখাচ্ছে। গুরুই বলেছিলেন, খুব শুভযোগে তোমার দীক্ষা হলো, অনেক ক্ষমতা লাভ করবেন তুমি। বললাম, বীর্যাহম কি? সংসার ত্যাগ করে তবে সন্ন্যাস জীবনে প্রবেশ করতে হয়। দীক্ষার পরমুহূর্ত থেকে সাধকের আর কোনো সামাজিক পরিচয় থাকে না। এমনকি বাবা মায়ের শ্রাদ্ধ করার অধিকার থেকেও সে বিচ্যুত হয়। দীক্ষার সময় যে বিশেষ যজ্ঞের মাধ্যমে নিজে শ্রাদ্ধ করতে হয়, তারই নাম বীর্যাহম। বললাম, নিজের শ্রাদ্ধ করার সময় আপনার মন খারাপ হয়নি? খুব সামান্য। সাধনার জন্য যত ব্যগ্রই হওয়া যাক না কেন, ওটুকু মানসিক দুর্বলতা থেকেই যায়। সমাজ ও সংসারের প্রতি যে টান স্বাভাবিক। শ্রাদ্ধের চেয়ে বেশি খারাপ লেগেছিল পৈতেরা ত্যাগ করতে। সেই সময়টাই বুঝেছিলাম আজন্ম লালিত বিশ্বাস ও সংস্কার কতখানি গভীরে শেকড় গড়ে থাকে। পৈতে কেন ত্যাগ করতে হয়? বীর্যাহমের পরে তুমি আর কারো সন্তান নও। তোমার কোনো সামাজিক সম্প্রদায় নেই। তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এসব কিছুই নও, কেবল একজন সাধারণ সাধক। পৈতে থাকলে বর্ণশ্রেষ্ঠ হিসাবে যে তোমার অহংবোধ জন্মাবে, সাধনার ক্ষেত্রে তা অমার্জনীয়। বললাম, এখন তো আপনি পৈতে ধারণ করে আছেন, কেন? তারানাথ হেসে বলল, আবার যে গৃহাশ্রমে ফিরেছি সেও তো বেশ বছর হয়ে গেল। মনে মনে গুরুর কাছে ক্ষমা চেয়ে পিছিয়ে এলাম। দেখলাম ভেতরে ভেতরে আমার ভোগ বাসনা আর সংসার করার কামনা পুরোপুরি রয়ে গিয়েছে। দু নৌকায় পা দিয়ে চলা যায় না, কাজেই ফিরে আসাই ভালো। কবে আবার পৈতে নিলেন? সেটা বেশ আশ্চর্য ঘটনা। একটা পাসিং শো ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসাবে রাখা নারকেলের মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, এত সব অদ্ভুত ঘটনা আমার জীবনে ঘটেছে যে ভাবলে নিজেরই অবাক লাগে। আর তোমরা তো নিশ্চয়ই ভাবো লোকটা নির্বিকার মুখে দিব্যি গল্প বানিয়ে বলে। তোমাদের দোষ দেওয়া যায় না। এসব কাণ্ড বিশ্বাস করা প্রকৃতপক্ষেই খুব কঠিন। যাক, শোনো তাহলে।
এই ঘটনা আমার প্রথম জীবনের। আজ থেকে ৩০ কি ৩৫ বছর আগেকার কথা। দীক্ষা নিয়েছি, তা প্রায় ৮-১০ বছর হয়ে গেল, কিন্তু মনের ভেতর তখনও কোনো প্রসন্নতা অনুভব করি না। গুরুর প্রদর্শিত পথে সাধন করার চেষ্টা করি আর হাটে মাঠে ঘুরে বেড়াই। এমনি ঘুরতে ঘুরতে দুপুরের কিছু পরে ক্লান্ত হয়ে এক নদীর ধারে কোঁকড়া এক বটগাছের ছায়ায় আশ্রয় নিলাম। জায়গাটা বেশ শান্তিপূর্ণ। নদী বয়ে যাচ্ছে সামনে, মাথার ওপর নানা ধরনের পাখির বিচিত্র ডাক। একটু বিশ্রাম করে নদীতে নেমে হাত মুখ ধুয়ে জল খেয়ে ঠান্ডা হলাম। এখনো বেশ রোদ। কিছুক্ষণ গাছের ছায়ায় শুয়ে থেকে তারপর পথ হাঁটলেই হবে। নদী থেকে উঠে এসে গাছের একটা শেকড়ে মাথা দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। ভবঘুরে জীবনের এই একটা সুন্দর দিক, কোনো দায় দায়িত্ব কিচ্ছু নেই। মুক্ত আনন্দে ঘুরে বেড়াও। ইচ্ছে হলে কোথাও দুদিন থাকো, ইচ্ছে না হলে আবার বেরিয়ে পড়ো পথে। ভারী আনন্দের জীবন, চমৎকার জীবন। তাহলে এই সংসার বন্ধনের মধ্যে আবার ফিরলেন কেন? একটু চুপ থেকে তারানাথ বলল, আগেই তো বলেছি, সত্যিকারের বড় মাপের সাধক হওয়ার যোগ্যতা আমার ছিল না। জগৎ ব্যাপারী বিশাল মুক্তির মধ্যে চিরতরে নিজেকে যুক্ত করতে গেলে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। দুর্বলের দ্বারা বল লাভ হয় না। তবু বলি, ওই কটা বছর বড় আনন্দে, বড় শান্তিতে কাটিয়েছি। ঠান্ডা ছায়ায় শুয়ে ছিটছিড়ে বাতাসে বোধহয় একটু ঘুম এসে গিয়েছিল। চটকা ভেঙে যেতেই দেখলাম বেলা গড়িয়েছে, সূর্যাস্ত হতে আর খুব দেরি নেই। পথে শুনেছি আরও মাইল চারেক গেলে পড়বে জয়তলা গ্রাম। সেখানকার মুখুজ্জি জমিদাররা যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছেন। সেইখানেই রাত্রিটা থাকব। এখনই হাঁটতে শুরু করা দরকার, কারণ ৪ মাইল যেতে তো আর কম সময় লাগবে না। নদী বাঁ দিকে রেখে চলেছি, সন্ধ্যের পরপরই জয়তলা পৌঁছে যাব। হঠাৎই কেন যেন বাঁ দিকে তাকালাম। তাকানো মাত্র এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সূর্য প্রায় দিগন্ত রেখা ছুঁয়েছে, আর কয়েক মিনিটের মধ্যেই ডুবে যাবে। সেই অস্তন্মুখ রক্তবর্ণ সূর্যগুলো ঘিরে একটা ঘোর কালো বৃত্ত। গতকালও এখান থেকে ১২-১৩ মাইল দূরে একটা গ্রামের বাইরের মাঠে বসে সূর্যাস্ত দেখেছি। কই, এমন কিছু চোখে পড়েনি তো। কালো মেঘ বা বাতাসে হঠাৎ জমে ওঠা কালো রঙের ধুলো বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আকাশের গায়ে যেন একটা মোটা চওড়া কালো অন্ধকারের গণ্ডি, অমঙ্গলের অগ্রদূত। অমঙ্গলের অগ্রদূত কেন বলছেন? জিনিসটা তো প্রাকৃতিক ব্যাখ্যাও থাকতে পারে। না, তা পারে না। আসলে তোমরা ব্যাপারটা দেখোনি, দেখলে বুঝতে পারতে। দেখতে পেতে না অবশ্য, ওটা কেবল আমার কাছেই দৃশ্যমান হয়েছিল। সেটাও একটা বড় প্রমাণ যে এটার স্বাভাবিক ব্যাখ্যা হয় না। আর কেউ দেখতে পায়নি বুঝলেন কি করে? ওসব গ্রাম জায়গা, কেউ এমন অদ্ভুত কিছু দেখতে পেলে মুহূর্তে তা লোকমুখে ছড়িয়ে পড়ত। জয়তলা গ্রামের দিকে হাঁটছি। চাষিরা দিনের কাজ শেষে বাড়ির দিকে ফিরছে। রাখাল ছেলেরা গরুর পাল তাড়িয়ে গ্রামে যাচ্ছে। আমি ছাড়া তারা যে কেউ কিছুই দেখতে পাচ্ছে না, সেটা বেশ ভালো করেই বুঝলুম। আপনি ভয় পেলেন কেন? ওই কালো বৃত্তের মানে কি? ওর মানে আমার প্রতি কেউ তন্ত্রোক্ত অবিচার কিয়া প্রয়োগ করেছে। আমার ভয়ঙ্কর ক্ষতি চায়, পারলে প্রাণহানি করতে চায়। কিন্তু কে, কেন সে আমার ক্ষতি চায়, এইসব জানবার জন্য ঠিক করলাম জয়তলা পৌঁছে একটু বেশি রাত্রে মনোদর্পণে বসব। মনোদর্পণ? মনোদর্পণ আমার কি? তোমরা তো জানো আমি চন্দ্র দর্শনের সিদ্ধ। বুড়ো আঙুল দিয়ে কান ও 2 তর্জনী দিয়ে চোখ টিপে ধরে মনসংযোগ করে একটি মন্ত্র রোজ 1000 বার জপ করতে হয়। যেদিন সিদ্ধিলাভ হবে সেদিন দেখতে পাবে আকাশের পূর্ণিমার চাঁদ, আর নিচে দাঁড়িয়ে গাছের তলায় 2জন পড়ি। তুমি যা প্রশ্ন করবে
পরীরা তার উত্তর দিয়ে দেবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার কিছুই অজানা থাকবে না। প্রশ্ন করার পরেই পরী চাঁদ সব মিলিয়ে গিয়ে সামনেটা বায়োস্কোপের পর্দার মতো খালি হয়ে উঠবে। তুমি যা জানতে চাও সেই পর্দায় ছবির মতো ফুটে উঠবে। একেই বলে মনোদর্পণ। বাহ, এ তো বেশ ভালো মজা। ইচ্ছে করলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী আর ধনী মানুষ হওয়া যায়। আগামীকাল রেসের মাঠে কোন ঘোড়া জিতবে, কোন শেয়ারের কত দর থাকবে, এই জানলেই তো রাজা। তাছাড়া নিজের বিপদ আপদ, মেয়ের বিয়ে সবই তো পরীরা বলে দেবে। আপনি রোজ বসেন না কেন মনোদর্পণে? তারানাথ হাসল। খুব বড় আর মূল্যবান প্রশ্ন করেছ। ঠিকই তো, সপ্তাহে একবার করে আসনে বসলেই আমার আর কোনো অভাব থাকবে না। আমার সাংসারিক অবস্থা তো দেখছই। প্রতিদিনের চিন্তা প্রতিদিন করতে হয়। তাহলে রাজা হবার এমন সহজ উপায় গ্রহণ করছি না কেন? না, তা করা যায় না। এইখানেই সাধকের পরীক্ষা। ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে সংযোগ আর অভ্যেস না করলে ক্ষমতা চলে যায়। প্রথম জীবনে শক্তি পাবার দম্ভে এসব অনেক করেছি। পরে সচেতন হয়ে সাবধান হয়ে যাই। লোভ আর প্রকৃত সাধন একসঙ্গে হয় না। সন্ধ্যের কিছু পরেই জয়তলা গ্রামে পৌঁছলাম। মুখুজ্জেরা কোনো এক সময় বদ্ধিষ্ণু জমিদার ছিলেন, কিন্তু বর্তমানে তাদের অবস্থাও ভালো নয়। বিশাল বাড়ি মেরামতির অভাবে জীর্ণ হয়ে এসেছে। কোথাও দেয়ালের পলেস্তরা খসা, কোথাও কার্নিশে বটগাছের চারা, কিন্তু সব মিলিয়ে মানুষজনের আচরণে বনে দিয়ে আনার ছাপ। বাড়িতে দেউড়ির পাশে লম্বা কাছারি ঘর। এখন সেখানে আর অন্য কর্মচারী কেউ নেই। কেবল সামনের লণ্ঠন নিয়ে পুরো নায়েব মশাই বসে কী সব হিসেব দেখছেন। আমি গিয়ে দাঁড়াতে খেরো থেকে মুখ তুলে বললেন, কি কি চাই? নাম বললাম। রাত্রিটুকু থাকতে চাই, তাও জানালাম। নায়েব মশাই বললেন, অতিথিশালায় ভালো ঘর দিয়ে দিচ্ছি, একটা সিধে দিচ্ছি, তাতে চাল ডাল আলু ঘি লবণ এসব থাকবে, আর আছে দুধ। সারা রাত চালাবার মতো তেল ভরা লণ্ঠন দেওয়া হবে। রঘু, ও রঘু। একজন কর্মচারী এসে দাঁড়ালো। নায়েব মশাই বললেন, এই একজন অতিথি এসেছেন, একে অতিথিশালায় নিয়ে যাও, খুবের ভালো ঘরটা দেবে। রঘু আমাকে নিয়ে ঘর খুলে দিল। মাঝারি ঘর, একটা ন্যাড়া তক্তপোষ আছে, তাতে বিছানাপত্র কিচ্ছু পাতা নেই। সে একদিক দিয়ে ভালোই হয়েছে। অন্যের ব্যবহার করা বিছানায় বা চাদরে শুতে আমার ভারী অস্বস্তি হয়। রঘু বলল, বারান্দায় কাঠের চালের উনুন আছে ঠাকুর মশাই, আর ওইদিকের কোণের ঘরে সেলা করা শুকনো জ্বালানি কাঠ আছে, যত দরকার হয় নিয়ে নেবেন। সিধে এসে গেল। রান্না করতে করতে এই প্রথম উপলব্ধি করলাম যে বিপদ প্রায় আমার ঘাড়ের উপরে এসে পড়েছে। কি করে বুঝলেন? কোনো অনুভূতি হলো? আমার লণ্ঠনের আলো ম্লান হয়ে কমে আসতে লাগলো। প্রথমে ভেবেছিলাম হয়তোবা তেল ভরে দিতে ভুলে গিয়েছে, কিন্তু লণ্ঠন হাতে তুলে নাড়িয়ে দেখলাম ভেতরে কল কল করে তেল নাড়াবার শব্দ হচ্ছে। বনেদি জমিদার বাড়ির কেতাদুরস্থ কর্মচারী, এমন ভুল করবে না। তাহলে একটা কেমন ভেজা ভেজা সোঁদা গন্ধ আসছে নাকে। চামচিকে নাভি ভর্তি ঘর বহুদিন বন্ধ থাকার পর খুললে যেমন গন্ধ পাওয়া যায়, ভালো নয়, একেবারেই ভালো নয়। মনে মনে অপদেবতা তাড়াবার মন্ত্র পাঠ করতে লাগলাম। ওম বেতালশ্চ পিশাচশ্চ রাক্ষসশ্চ সরীসৃপাঃ অপসর্পন্তু তে সর্বে বিহাৎস্মচ্ছিব্যাঃ। আস্তে আস্তে আলো আবার উজ্জ্বল হয়ে উঠল, গন্ধটাও চলে গেল। খাওয়া দাওয়া করে অতিথিশালার বারান্দায় এসে একটা বিড়ি খেলাম। গ্রামাঞ্চলে 8:30-9টার মধ্যেই নিশুতি রাত হয়ে পড়ে।
কোথাও মানুষজনের কোনো সাড়া নেই, কেবল দূরে কতগুলো কুকুর ডাকছে। পথ হেঁটে আমিও ক্লান্ত, কিন্তু ঘুমোলে তো চলবে না। এখন দেহ বন্ধন করে আসনে বসে মনোদর্পণে দেখতে হবে কে আমার ক্ষতি চায় এবং কেন। চন্দ্রদর্শন আমার এমন আয়ত্তে এসে গিয়েছিল যে চোখের সামনে পূর্ণ চন্দ্র আর 2 পরিদের আনতে 10 মিনিটও সময় লাগতো না। মন্ত্র উচ্চারণ করে প্রশ্ন করতেই সামনে পরি চাঁদ সব মুছে গিয়ে সাদা দেয়ালের মতো শূন্যতা ফুটে উঠল। চৌকো সেই পর্দা থেকে আমার দিকে তাকিয়ে আছে ভয়াবহ একটা হিংস্র মুখ। মাঝখানে সিঁথি করা লম্বা কোঁকড়ানো চুল, কপালে তেল সিঁদুরের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষ আর হাড়ের মালা। খুব নিম্নমার্গের সাধক, চোখে মুখে সাধনার কোনো জ্যোতি নেই। রয়েছে ক্রোধ আর নিবিড় হিংসা। এদের উপকার করবার ক্ষমতা নেই, কিন্তু অপকার করার ক্ষমতা অসীম। লোকটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি একে? হঠাৎ মনে পড়ে গেল 5-7 বছর আগে সেই চড়াই টিপ্রাম আমার বাল্যবন্ধু বিরাজমোহনের সর্বনাশ করবার জন্য একজন কাপালিক শ্বেতবগলার পুজোর আয়োজন করেছিল। কাকের বাসার কাঠি দিয়ে ঘোড়ার চর্বি দিয়ে যজ্ঞ করার নিয়ম। বিরাজের নাম লেখা একটা নিমপাতার যজ্ঞের আগুনে আহুতি দিলেই 1 মাসের ভেতর উদ্দিষ্টের মৃত্যু। আমার হস্তক্ষেপ করার ব্যাপারটা বানচাল হয়ে যায়। বিরাজের নিজের দাদাই সম্পত্তির লোভে ভাইয়ের প্রাণহানির জন্য কাপালিককে নিয়োগ করেছিল। পরে ব্যাপারটা খুব ভালোভাবে মিটে যায়, 2 ভাই আবার মিলন হয়ে যায়। কিন্তু ব্যর্থ মনস্কাম কাপালিক চলে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, কাজটা ভালো করলে না। একজন সাধক কখনো অন্য সাধকের ক্রিয়ায় বাঁধা যায় না, তার নিয়ম নয়। আজ হোক 10 বছর পরে হোক, এর প্রতিফল তোমাকে পেতেই হবে। তৈরি থেকো। আমি বলেছিলাম, আপনার সাধনা বা কৌলিক ক্রিয়াকর্মে বাধাদান করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপনি তো সজ্ঞানে একজন নিরীহ মানুষের সর্বনাশ করার জন্য অভিচার ক্রিয়ার আয়োজন করেছিলেন। এরকম প্রচেষ্টার কথা জানতে পারলে সর্বশক্তি দিয়ে তার নিবারণের ব্যবস্থা করতে বলেছিলেন আমার গুরু। চোখে আগুন ফুটে এসে বলল, বেশ, মনে রেখো। মনে আমি রাখিনি, ভুলে গিয়েছিলাম। আজ মনোদর্পণে এতদিন পরে তাকে আবার দেখে চিনতে পারলাম। একটু পরেই কাপালিকের চেহারা মিলিয়ে গেল সামনে থেকে। যাক, কি ব্যাপার জানতে পেরেছি। আগামী পরশু কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। ওই দিন একটু আসনে বসে পুজো করব। কাপালিক বুঝতে পারবে কার সঙ্গে সে লাগতে এসেছে। কেন, কি ক্রিয়া করবেন আপনি? ও বীজমন্ত্র প্রকরণ ছাড়া বলছি, শুনে রাখো। কালো ছাগল, ঘোড়ার খুরের কাছের লোম, কালো মুরগি আর 4টে কাকের পালক আগুনে পুড়িয়ে তিসির তেলে গুলে বাঁ হাতে করে আঙুল দিয়ে কপালে তিলক লাগিয়ে পুজোর আসনে বসলে যে আমার ক্ষতি করতে চাইছে তার সব কাজ ব্যর্থ হবে। লোকটা মারা পড়বে না ঠিকই, কিন্তু দেহ মনে বিরাট ধাক্কা পাবে। বীজমন্ত্রটি কি? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটু হাসল। গল্প শোনো, গল্প, এসব থাক। ঘরে বসে তক্ত বসে শুলাম। মেঝেতে লণ্ঠনটা কমিয়ে রাখা আছে। নরম মৃদু আলোয় সব কিছু দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। পথ হেঁটে ক্লান্ত ছিলাম, একটু বাদেই ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ চটকা ভেঙে তাকিয়ে দেখি ঘরের ভেতরে নিকষ অন্ধকার। এটা কেমন হলো? লণ্ঠনে যথেষ্ট তেল আছে, সে তো আমি নিজেই দেখে নিয়েছি। যাক, নেমে জ্বালিয়ে নিচ্ছি। কিন্তু ঘরের মধ্যে এমন দম বন্ধ করা ভ্যাপসা ভাব কেন? সবকটা জানালাই বা কে একসাথে বন্ধ করে দিল? জানালা তো খোলাই ছিল। এই ধরনের উপদ্রব দূর করার সহজ উপায় আর মন্ত্রগুলো আকস্মাৎ কিছুই মনে আসছে না। আলো জ্বাললে মনের জোরটা ফিরে পাবো। আন্দাজে আন্দাজে
মেঝেতে নেমে লণ্ঠন আর দেশলাই খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে পেলাম না। তক্তপোষ থেকে হাত 3-4 দূরে দরজার পাশে লণ্ঠনটা ছিল। দরজাটাই বা কোথায়? দেয়ালে হাত দিয়ে সমস্ত ঘরটা একবার ঘুরপাক খেলাম। জানালা বা দরজা কিছুই হাতে ঠেকল না। এই আবার কি? আমার দম বন্ধ হয়ে আসছে। এই অন্ধকূপে কীভাবে বন্দী হলাম আমি? এই কি তাহলে শেষ? মনে পড়ল বাবার কথা। বাবা বলতেন, দেখ, চক্রবর্তী বামুনের ছেলে, যেখানে যাও যা করো পৈতেটা শরীরে রেখো। ভয় পেলে বা বিপদে পড়লে পৈতে আঙুলে জড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করবে, অন্তত প্রাণটা রক্ষা পাবে। অভ্যাসবশত পৈতে খুঁজতে আরম্ভ করে মনে পড়ল পৈতে তো সে কবেই বীরজাহ মেরকুণ্ডে বিসর্জন দিয়েছি। হায়, এখন কি হবে? অন্ধকারের ভেতরেই ঘরের ছাদের কাছ থেকে কি যেন একটা নরম হালকা জিনিস আমার মাথায় পড়ে মেঝের দিকে গড়িয়ে গেল। প্রথমে চমকে উঠেছিলাম, তারপর মনে হলো টিকটিকি বা ওই রকম কিছু হবে। পা দিয়ে সরিয়ে দিতে গিয়ে পায়ে ঠেকলো দেশলাইটা। ভালো মজা, এতক্ষণ কিছুতেই পেলাম না, এখন আবার আপনা আপনি ফিরে এলো। দেশলাই জ্বালতেই দেখলাম ঘরের দরজা জানালা সব যথাস্থানে রয়েছে, আর আর পায়ের কাছে মেঝেতে পড়ে রয়েছে একটি সদ্য তৈরি গ্রন্থি দেওয়া পৈতে। হয়তো গুরু পাঠিয়েছেন আমার বিপদ দেখে, অথবা বাবার আত্মা। বুঝতে পেরেছে সন্তানের প্রাণ সংশয়, তাই যাই হোক, তৎক্ষণাৎ পৈতেটা ধারণ করে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম। অবাক হয়ে দেখলাম জানালা দুটোই খোলা ছিল, এখন তা দিয়ে স্নিগ্ধ শীতল বাতাস বয়ে আসছে। ঘরের ভ্যাপসা দমবন্ধ ভাবটা আর নেই। জানি না কৌলিক প্রথায় আঘাত করছি কিনা, কিন্তু সেই থেকে পৈতেটা ছাড়িনি, বরাবর ধারণ করে আছি।